আমরা সিআরপিসির 9ম নম্বর ক্লাসে যুক্ত হচ্ছি। সাউন্ড ওভারসি শুনে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানিয়ে ফেলবেন। আমি ক্লাসের লিঙ্কটা আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে আমরা সিআরপিসির 9ম নম্বর ক্লাস সেই গ্রুপে দিয়ে দেবো। ওকে, খুব দ্রুত যুক্ত নেবেন। উপস্থিতি আজকে তো কম কেন? সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন। আপনাদের যুক্ত নেওয়ার অপেক্ষায়।
ঠিক আছে, তাহলে আমরা সাউন্ড ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা নবম ক্লাসে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধির শুরু থেকে দেখার চেষ্টা করবো। আমরা ফৌজদারি কার্যবিধিটাকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেছি, অর্থাৎ এটার স্টেজের উপর ডিপেন্ড করে আমরা টোটাল ফৌজদারি কার্যবিধিটাকে তিনটা ধাপে বিভক্ত করেছিলাম। একটা বলেছিলাম যে বিচার পূর্ব স্তর, এরপর বলেছিলাম বিচারিক স্তর এবং বিচার পরবর্তী স্তর। এই বিচার পূর্ব, বিচারিক এবং বিচার পরবর্তী স্তর নিয়ে মোট আমাদের সেকশন 154 থেকে আমরা মোটামুটি সেকশন 442 পর্যন্ত এই স্তরগুলো নিয়ে আলাপ করেছি। এরপরে আমরা দেখেছি এর পরবর্তীতে সেকশন যে এই 442 থেকে 565 পর্যন্ত আমরা দেখেছি। আজকে 561 পর্যন্ত আমরা দেখেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আলাপ করব ফৌজদারি কার্যবিধির যে শুরুর অংশটা আছে সেই অংশটা নিয়ে কথা বলবো, যেগুলো আসলে কোনো স্তরের মধ্যে পড়ে না। এখানে মূলত হচ্ছে আদালতের পাওয়ার, ফাংশন, প্রাথমিক আলোচনা, এই বিষয়গুলো নিয়েই আলাপ করেছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আজকের সেশনে। দেখা যাক আমাদের আজকের সেশনে কি কি দেখবো। প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাথমিক যে আলোচনা আছে, যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। দেখেন, ফৌজদারি কার্যবিধির প্রাথমিক যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো নিয়ে আমরা এটা দেখবো সর্বপ্রথম কত সালে হয়, সর্বশেষ কত সালে সংশোধন হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেন। আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধিটা প্রথম আমরা বর্তমানে যে ফৌজদারি কার্যবিধি এটা দেখি, এটা মূলত হচ্ছে 1898 সালের আইন বলে। বাট আমাদের ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে সিআরপিসি বা সর্বপ্রথম যে ফৌজদারি কার্যবিধিটা ছিল, সেই ফৌজদারি কার্যবিধিটা আসলে 1861 সালে একটা ফৌজদারি কার্যবিধি আনয়ন করা হয়। আপনারা জানেন যে পিনাল কোড আনয়ন করা হয় 1860 সালে। এই 1860 সালের 1 বছরের পরেই এই ফৌজদারি কার্যবিধি নামে একটা আইন সর্বপ্রথম পাশ হয় 1861 সালে। তাহলে যদি প্রশ্ন আসে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি কত সালে হয়, সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি 1861 সালে প্রথম ফৌজদারি কার্য, প্রথমটা হচ্ছে 1861 সালে। এরপরে আমরা দেখতে পাই এই যে ফৌজদারি কার্যবিধিটা ছিল সেটা বেশ কয়েকটা চেঞ্জ বা পরিবর্তন আনয়ন করা হয় বা পরিবর্তন আনয়ন। এই পরিবর্তনগুলা পর্যায়ক্রমে 1872 সালে, এরপরে 1882, এরপরে 1882, এরপরে 1898। এই যে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মূলত এই যে ফৌজদারি কার্যবিধিটা ছিল সেই ফৌজদারি কার্যবিধির একটা পরিবর্তিত রূপ। এখন এই কারণে এটাকে দ্য কোড শব্দটা ব্যবহার করা হচ্ছে। কোড শব্দটা ব্যবহার করা হয় যখন অনেকগুলো আইনকে একটা আইনে পরিণত করা হয়। তাহলে 1868 সালে যে আইনটা ছিল, 1872 সালে যে আইনটা ছিল, 1882 সালে যে ফৌজদারি কার্যবিধির আইন ছিল, সেইগুলোকে একত্র করে 1898 সালে এটার নাম দেওয়া হয় কোড। এই কারণে এটাকে বলা হয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ফৌজদারি কার্যবিধি আমরা বলে। এখন 1898 সালে যখন এই আইনটা পাস হয় তখন এটাকে কার্যকর দেওয়া হয় 1 জুলাই, 1 জুলাই এটাকে কার্যকর দেওয়া হয় 1898 সালের 1 জুলাই। সাধারণত একটা আইনের উপর ভিত্তি করে একটা আইনকে আমরা দুই ভাবে বিভক্ত করতে পারি বা দুই ভাবে প্রাথমিক পর্যায়ে দুই ভাবে বিভক্ত করি। একটা হচ্ছে প্রসিডিউরাল ল, না একটা সাবস্টেন্টিভ ল। তাহলে আমাদের যে ফৌজদারি কার্যবিধিটা আছে সেই ফৌজদারি কার্যবিধিটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাকে আমরা প্রসিডিউরাল ল বলতে পারি। প্রসিডিউরাল ল এটাকে আমরা বলতে পারি, অথবা এটাকে আরেকটা নামে আমরা ডাকি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ল। এটাকে প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল বলা হয়। কেন এটাকে প্রসিডিউরাল ল বলা হয় এটা আমরা সেকশন 5-এ জানবো। সেকশন 5-এ বলেছে কেন এটাকে প্রসিডিউরাল ল। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ফৌজদারি কার্যবিধির মোট ধারা আছে 565টা, এটার মোট তফসিল আছে 5টা। ফৌজদারি কার্যবিধির মোট ধারা আছে 565টা, আর তফসিল আছে কয়টা? এটার তফসিল আছে 5টা। এখন এই যে 5টা তফসিল আছে, এই 5টা তফসিলের মধ্যে একটা তফসিল বাতিল করা হয়েছে, একটা বাতিল করা হয়েছে। বর্তমানে যে বলবৎ আছে সেই বলবৎ আছে 4টা তফসিল বলবৎ। ঠিক আছে, এখন আমরা একটু তফসিল নিয়ে কথা বলবো ফৌজদারি কার্যবিধি।
আমার মনে হয় জায়গাগুলো খুব সহজ, একদম রিডিং করার মতো, আপনার এটা একটু মুখস্থ করতে হবে। এখন আমরা বলছি যে ফৌজদারি কার্যবিধির মোট তফসিল আছে 5টা, এই 5টার মধ্যে একটা বাতিল হয়েছে, তাহলে কোনটা বাতিল করা হয়েছে? ফৌজদারি কার্যবিধির মূলত প্রথম যে তফসিলটা আছে সেই তফসিলটাকে বাতিল করা হয়েছে। 2, 3, 4 এই তফসিলগুলো ঠিক আছে, তাহলে ফৌজদারি কার্যবিধির যে প্রথম তফসিলটা আছে এটাকে বাতিল করা হয়েছে। তফসিল নম্বর যে দ্বিতীয় তফসিলটা আছে, এই দ্বিতীয় তফসিলটা মূলত হচ্ছে পেনাল কোডের অপরাধ এবং আনুষঙ্গিক বিধান নিয়ে কথা হচ্ছে। তাহলে এটাকে হচ্ছে পেনাল কোডের অপরাধ, আমরা বলি পিসির অপরাধ, এবং এইগুলোর যে সংশ্লিষ্ট যে বিধান আছে, যে কোনটা জামিনযোগ্য, কোনটা জামিন অযোগ্য, কোনটা সমন দিবে, কোন অপরাধে ওয়ারেন্ট দিবে, কোন অপরাধে কি বিচার করবে, কোন অপরাধ মীমাংসা করা যাবে, কোন অপরাধ মীমাংসা করা যাবে, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো জানা। এটার যে তৃতীয় যে শিডিউলটা আছে, এখানে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা নিয়ে কথা বলেছে, ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নিয়ে আলাপ করেছে। এটার ফোর্থ যে অংশটা আছে বা চতুর্থ যে অংশটা আছে, এখানে ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতা নিয়ে কথা বলেছে। আর পঞ্চম যে তফসিল আছে এখানে মূলত হচ্ছে বিভিন্ন ফর্ম নিয়ে আলাপ করছে, সমনের ফর্ম, ওয়ারেন্টের ফর্ম, ফর্ম সমূহ, এফআইআর এর ফর্ম, এই যে বিষয়গুলো এখানে। তাহলে এই হচ্ছে মোটামুটি তফসিল। এখন এটার মধ্যে দ্বিতীয় তফসিলটা গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় তফসিলে যে কাজটা করেছে, এই দ্বিতীয় তফসিলে যদি আমরা লক্ষ্য করি, এই দ্বিতীয় তফসিলে মোটামুটি 8টা কলাম আছে। তাহলে এই 8 কলামে কোথায় কি আছে এটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, দ্বিতীয় কলামে দ্বিতীয় যে তফসিল আছে, এই দ্বিতীয় তফসিলে 8টা কলাম আছে। এই 8টা কলামে আমরা প্রথম যে কলামটা পাই, সেইখানে বলা আছে দণ্ডবিধির ধারার কথা উল্লেখ আছে। তাহলে দ্বিতীয় তফসিলে কয়টা কলাম আছে? 8টা কলাম আছে, 8টি কলাম। 8টি কলামের কোথায় কি আছে সেটা একটু দেখি। 8টি কলামের প্রথম যে কলামটা আছে 1, এই কলামে বলা হয়েছে যে দণ্ডবিধির ধারার কথা বলা হয়েছে, ধারা, পেনাল কোডের ধারার কথা। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এই ধারা একটা অপরাধ আছে, এই অপরাধের নামের কথা বলছে, অপরাধের নাম, এই অপরাধের নাম, এই ধারার অপরাধের নাম কি এটা। তৃতীয় যেটা কলাম আছে, সেই তৃতীয় কলামে বলা আছে যে অপরাধটা আমলযোগ্য নাকি আমল অযোগ্য, যেটাকে বলছি কগনিজেবল নাকি নন কগনিজেবল। তাহলে আমলযোগ্য নাকি আমল অযোগ্য, সেই বিষয়টা বলা হয়েছে তৃতীয় কলামে। চতুর্থ যে কলামটা আছে, এই চতুর্থ কলামে বলছে যে প্রথমে ওয়ারেন্ট দিবে নাকি সমন দিবে, তাহলে ডব্লিউ দিবে নাকি সমন দিবে, এই বিষয় বলা আছে কত কলামে? চতুর্থ কলাম। পঞ্চম যে কলাম আছে, এই পঞ্চম কলামে বলছে এই যে ধারার অপরাধ আছে, এই অপরাধটা কি জামিন যোগ্য নাকি জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য। এরপরে ষষ্ঠ যে কলামটা আছে, এই ষষ্ঠ কলামে বলছে অপরাধটা কি মীমাংসা করা যাবে নাকি মীমাংসা অযোগ্য, কম্পনটাবল নাকি নন কম্পন, মীমাংসা যোগ্য, মীমাংসা অযোগ্য। এরপর সপ্তম যে কলামটা আছে, সেই সপ্তম কলামে বলছে সাজা, যে এই অপরাধের সাজা কি হবে। আর অষ্টম যে কলাম আছে এটা হচ্ছে বিচারক, মানে আদালত, কোন আদালত এই অপরাধের। তাহলে এই 8টা কলাম আছে। এখন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমরা একটা ধারা লিখি পেনাল কোডের, যেটার ধারার নাম হচ্ছে 302। এই অপরাধের নাম কি 302, এটার নাম হচ্ছে খুন। এটাকে আমলযোগ্য নাকি অযোগ্য, বলছে এই অপরাধটা আমলযোগ্য। এটাকে সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে, বলছে এটা ওয়ারেন্ট। ঠিক আছে, এরপর দেখেন এটাকে জামিন যোগ্য নাকি অযোগ্য, এটা বলছে জামিন অযোগ্য। এটাকে মীমাংসা যোগ্য নাকি মীমাংসা অযোগ্য, এটা মীমাংসা অযোগ্য। সেটা সাজা কি, এটা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্লাস ফাইন, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস ফাইন। ঠিক আছে, আচ্ছা। আদালতকে দায়রা আদালত বিচার করবে, দায়রা জজ। তাহলে এই যে দেখেন, এই রকমের প্রত্যেকটা পেনাল কোডের যে অপরাধগুলো আছে, সেই অপরাধগুলোর বর্ণনা এই বইতে আছে। তাহলে এটাকে আমরা বলে থাকি যে দ্বিতীয় তফসিলি 8টা কলাম আছে, 8টা কলামের কোন কলামে কি আছে এটা আমাদের জন্য গুরুত্ব। যেমন আপনাকে বলতে পারে যে মামলা কি আমলযোগ্য নাকি অযোগ্য, সেটা কোন কলামে, দ্বিতীয় তফসিলের কোন কলামে উল্লেখ আছে। তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবেন, এই কলামগুলোকে মনে রাখতে হবে। এখন এই কলামগুলো মনে রাখার জন্য প্রচলিত একটা সূত্র আমরা জানি, যেটাকে আমরা
যেটাকে আমরা একটু দেখতে পারি যে প্রচলিত কি কি আছে। না স্যার, নেট ঠিক ঠিক করেন, কিছু বোঝা যায় না। আচ্ছা, নেটে কোনো সমস্যা আছে? আমার সামনে একটা স্ক্রিন আছে, ঠিক আছে? নেটে কোনো সমস্যা থাকলে এটা আমি আগে বুঝতে পারি, কিছু বোঝা না বোঝার কথা, হ্যাঁ? এভাবে বলতে নাই, হ্যাঁ? নিজের সমস্যাটা দেখেন আগে একটু দেখি সমস্যা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। সেক অফ কগ অন ডি কম। আচ্ছা, এটা এক লাইনের লেখাটা সুবিধা সুন্দর হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেক অফ কগ অন ডি কম। তাহলে এখানে দেখেন, সেক অফ কগন, সেক দ্বারা সেকশন 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। মানে সেক দ্বারা সেকশন বুঝাচ্ছে ধারা, অফ দ্বারা অফেন্স বা অপরাধের নাম বুঝাচ্ছি, কক দ্বারা কগনিজেন্স গ্রহণ করা যাবে কি যাবে না এটা বুঝাচ্ছি, অন দ্বারা ওয়ারেন্ট দেওয়া যাবে কি যাবে না এটা বুঝাচ্ছি, বি দ্বারা বেইলেবল নাকি নন বেইলেবল, কম দ্বারা কমফোর্টেবল নাকি নন কমফোর্টেবল, পান দ্বারা আমি পানিশমেন্ট বুঝাচ্ছি। তাহলে এই 7টা কলাম চলে আসলো, শেষেটা একটু মনে রাখবেন যে আদালতের নাম কি সেটা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এতটুকু যদি বুঝে যাই তাহলে আমরা সামনে অগ্রসর হবো। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দণ্ডবিধির যে সংজ্ঞা আছে সেটা আমরা দেখি। যে দণ্ডবিধির 2টা বিষয় আছে, একটা হচ্ছে সংজ্ঞা বলেছে, সরি দণ্ডবিধি না, ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধির সংজ্ঞা নিয়ে আলাপ করা হচ্ছে 4-এর সাবসেকশন 1, এখানে হচ্ছে সংজ্ঞা নিয়ে কথা বলা হচ্ছে। এখন এখানে অনেকগুলো সংজ্ঞা দেয়া আছে, নোটে অনেকগুলো সংজ্ঞা পাবেন। এখানে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সংজ্ঞাটা কোথায় আছে, এটা সব সংজ্ঞা আপনাদের না জানলেও চলবে। আমরা একটু দেখি প্রথম যে অ্যাডভোকেটের সংজ্ঞাটা কোথায় আছে। অ্যাডভোকেট, অ্যাডভোকেটের সংজ্ঞা প্রদান করা হচ্ছে 4-এর 1-এর ক, বা 4-এর 1-এর পতে অ্যাডভোকেটের সংজ্ঞা প্রদান করা হয়েছে। এরপর আমরা চলে যাব আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধের সংজ্ঞা কোথায়? আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধের সংজ্ঞা প্রদান করা হয়েছে 4-এর 1-এর, ওই একটা মনে রাখান, চতে আলাপ করা হয়েছে। এখন এই আমলযোগ্য অপরাধ আসলে কাকে বলে? এখানে একটা সংজ্ঞা দিয়ে বলেছে যে যে অপরাধ বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায় সেই অপরাধকে আমলযোগ্য অপরাধের কথা বলা হচ্ছে। এরপর দেখেন আমল অযোগ্য অপরাধ। আমল অযোগ্য অপরাধে আমল অযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ নিয়ে কথা বলেছে 4-এর 1-এর আপনার ঢতে। এখানে ওই যে সেম, যেটা বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায় না সেটাকে আমল অযোগ্য অপরাধ বলা হয়। এরপর নালিশের একটা সংজ্ঞা প্রদান করা হয়েছে। নালিশের সংজ্ঞা প্রদান করা হয়েছে সেম সেকশনের, যেটাকে আমরা বলেছি নালিশ, এটা সেম সেকশনের আপনার ঝতে এটা বলা হয়েছে। এখন নালিশ কাকে বলে? নালিশ হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ সম্পর্কে লিখিত বা মৌখিক, জ্ঞাত বা অজ্ঞাত যে অপরাধী আছে সেই সম্পর্কে লিখিত বা মৌখিক যে অভিযোগ দেওয়া হয় সেটাকেই নালিশ বলেছে। খুব সহজ বিষয়। এরপরে অনুসন্ধান এবং তদন্ত। অনুসন্ধানের সংজ্ঞা যেটাকে আমরা ইনকোয়ারি বলে থাকি, অনুসন্ধানের সংজ্ঞা প্রদান করা হয়েছে 4-এর 1-এর তে। তাহলে এই অনুসন্ধান কাকে বলে? অনুসন্ধান বলতে বুঝিয়েছে যেটা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কার্যক্রমটা পরিচালিত হয় সেই কার্যক্রমটাকে অনুসন্ধান বলে থাকে। আর ইনভেস্টিগেশন বা তদন্ত, এই তদন্ত যে বিষয়টা আছে সেটাকে বলা হয়েছে ঠতে। ঠতে তদন্তের কথা বলা হয়েছে। তদন্ত কি করবে? পুলিশ অথবা যে কোনো ব্যক্তি তদন্ত করবে। ম্যাজিস্ট্রেট যেটা করবে সেটা হচ্ছে অনুসন্ধান, আর পুলিশ অথবা যে কোনো ব্যক্তি যেটা করবে সেটা হচ্ছে তদন্ত। এরপর আর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে অপরাধ। অপরাধের সংজ্ঞা প্রদান করা হয়েছে আপনার মূর্ধন্যতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি সংজ্ঞা, এগুলো আমরা দেখলাম। এগুলো জাস্ট কোথায় কি আছে এবং যেগুলো একটু ছোট ছোট করে আলাপ করেছি সেগুলো একটু ছোট ছোট করে মনে রাখতে চলবে। আশা করি এটা যদি বোঝা যায় তাহলে এখন আমরা যে কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে একটা বিষয় বলেছে যেটাকে বলা হয় কনস্ট্রাকশন অফ রেফারেন্স। ঠিক আছে, তাহলে কনস্ট্রাকশন অফ রেফারেন্স। কনস্ট্রাকশন অফ রেফারেন্স এই কনসেপ্টটা মূলত হচ্ছে 4-এর এতে আলাপ করেছে।
কনস্ট্রাকশন অফ রেফারেন্স শব্দের অর্থ কি? এখানে বলছে শব্দবলীর ব্যাখ্যা। তাহলে এটাও কিন্তু শব্দবলীর ব্যাখ্যা, কিন্তু এটাও ব্যাখ্যা। তাহলে কনস্ট্রাকশন আর যেটাকে ইন্টারপ্রিটেশনের মধ্যে পার্থক্য। ইন্টারপ্রিটেশন শব্দটা সংকুচিত অর্থে ব্যবহৃত হয়, আর কনস্ট্রাকশন শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এটাই হচ্ছে পার্থক্য। এখন এখান থেকে সব বিষয়গুলো মনে না রাখলেও দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে এখানে আইনে বেশ কিছু শব্দ পাবেন, এদের মধ্যে ম্যাজিস্ট্রেট শব্দটা অনেক সময় দেখা যায় এটাকে কোনো বিশিষ্টার্থক শব্দ ব্যবহার না করেই ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহার, যেমন বলা হয় না এটা কোন ম্যাজিস্ট্রেট। তাহলে যদি শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহার করে, শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি বলা হয় না এটা কোন ম্যাজিস্ট্রেট, তাহলে আপনি এটাকে কোন ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট নাকি নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছে এটাকে, তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুঝতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুঝতে হবে, এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোঝা যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে কোনো জায়গায় যদি সহকারী দায়রা জজ শব্দটা ব্যবহার করা হয়, কি দায়রা জজ? সহকারী দায়রা। তাহলে ফৌজদারি কার্যবিধিতে যদি সহকারী দায়রা জজ নামে আসলে কোনো প্রচলিত কোনো দায়রা জজ নাই, তাহলে সহকারী দায়রা জজ দ্বারা কোন দায়রা জজ হবে? বলছে যে সহকারী দায়রা জজ শব্দ দ্বারা যুগ্ম দায়রা জজ, যুগ্ম দায়রা, ঠিক আছে? এই হচ্ছে কনস্ট্রাকশন। কোনো কোশ্চেন থেকে করবেন, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পেনাল কোডের পরবর্তী যে আলোচনায় যাব সেখানে চলে যাব। আমরা দেখার চেষ্টা করব যে আমরা বলেছিলাম যে সরি পেনাল কোড বারবার মনে আসছে, ফৌজদারি কার্যবিধি বলেছিলাম যেটা একটা প্রসিডিউরাল ল, এবং তখন আমরা বলেছিলাম যে এই আইনটাকে কেন আমরা প্রসিডিউরাল ল বলি, এটা বলা আছে সেকশন 5। এখন আমরা এটা একটু যাব, আমরা একটু দেখার চেষ্টা করব এই যে ফৌজদারি কার্যবিধি আছে, সেই ফৌজদারি কার্যবিধি কেন প্রসিডিউরাল ল সেকশন 5 কি বলেছে সেই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা চলে যাই সেকশন 5। দেখেন, সেকশন 5 তদন্ত, অনুসন্ধান এবং বিচার নিয়ে কথা বলেছে। পিনাল কোডের যে সকল অপরাধ আছে সেই অপরাধ কে তদন্ত করবে, অনুসন্ধান করবে, কে বিচার করবে, কোন আইন অনুযায়ী তদন্ত, অনুসন্ধান ও বিচার হবে। সেকশন 5 দুইটা অংশ আছে। তাহলে প্রথম হচ্ছে সেকশন 5 পার্ট 1। এখানে বলছে পিনাল কোড অনুযায়ী যে অপরাধগুলো হয় সেগুলোর তদন্ত, অনুসন্ধান, বিচার। তাহলে পার্ট 1 বলছে পিনাল কোড অনুযায়ী যে অপরাধ হয়েছে সেই অপরাধের তদন্ত, অনুসন্ধান, আরটা বলছে বিচার। এটা করবে কোন অনুযায়ী? সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি, ঠিক আছে? সাবসেকশন 2 এখানে বলছে অন্যান্য আইনে কি হবে। হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে বিচারিক ম্যাজিস্ট্রেট। অন্যান্য আইনে কি হবে? অন্যান্য আইনে কি হবে সেটা বলছে সাবসেকশন 2। সাবসেকশন 2 বলছে যে অন্যান্য আইনে যদি আলাদা কোনো নিয়ম না থাকে, অন্যান্য আইনে যদি ভিন্ন নিয়ম না থাকে, অন্যান্য আইনে যদি ভিন্ন নিয়ম না থাকে, যদি ভিন্ন নিয়ম না থাকে, তাহলে এই সিআরপিসি অনুযায়ী তদন্ত, অনুসন্ধান, বিচার হবে। সিআরপিসি অনুযায়ী তদন্ত হবে, অনুসন্ধান হবে, আবার বিচার হবে, ঠিক আছে? এই কারণে এই আইনটাকে প্রসিডিউরাল ল বলা হয়েছে। এখন এই অন্যান্য আইন বলতে কি বোঝানো হয়েছে? অন্যান্য আইন বলতে স্পেশাল ল কে, স্পেশাল ল, স্পেশাল স্পেশাল ল, স্পেশাল ল, হ্যাঁ, স্পেশাল, এসপি, স্পেশাল ল। এখন স্পেশাল ল বলতে আমরা কি বুঝি? যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা স্পেশাল, ঠিক আছে? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটা স্পেশাল ল। এগুলোকে স্পেশাল ল আকারে বোঝানো হয়েছে, বা এটা স্পেশাল। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে এখন আমরা যে কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাসেস অফ ক্রিমিনাল কোড, যেটাকে আমরা বলবো যে ফৌজদারি আদালতের যে প্রকারভেদ আছে সেই ফৌজদারি আদালতের প্রকার। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানাবেন, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসেস অফ ক্রিমিনাল কোড অথবা ফৌজদারি যে আদালত আছে সেই ফৌজদারি আদালতের যে ক্লাস সেটা নিয়ে কথা বলবো। দেখেন, ফৌজদারি আদালতের ক্লাস, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যেভাবে যতটুকু বলছি ক্লাসের সাথে সাথে আমরা এটাও দেখে ফেলবো, এই আদালতের পাওয়ার, এই যে দণ্ড দেওয়ার যে ক্ষমতা আছে। তাহলে আমরা কথা না বাড়ি একটু ক্লাসেস অফ ক্রিমিনাল কোড একটু দেখার চেষ্টা করি। Okay.
ঠিক আছে, তাহলে আমরা ক্লাসেস অফ ক্রিমিনাল কোডটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ফৌজদারি আদালতের প্রকার। সেকশন 6 এখানে মূলত হচ্ছে ক্লাসেস অফ ক্রিমিনাল কোড নিয়ে আলাপ করছে সেকশন 6। তাহলে এই সেকশন 6 তিনটা অংশ আছে। প্রথম যে পার্ট আছে সেটা এখানে বলছে ফৌজদারি আদালত দুই প্রকার। সেকশন 6 সাবসেকশন 1 এবং সাবসেকশন 6 মনে রাখতে হবে না। তাহলে বলছে দুই প্রকারের ফৌজদারি আদালতের। এই যে দুই প্রকারের ফৌজদারি আদালত বইয়ের কথা বলছে, এখানে বলছে একটা আদালতকে আমরা বলবো জুডিশিয়াল, মানে সরি, একটা আদালতকে আমরা বলবো সেশন আদালত, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে দায়ের আদালত, যেটা আমরা সেশন আদালত বলে, এই দায়ের আদালত নামে একটা আদালত আছে। আর একটা আমরা পাই যেটাকে আমরা বলে থাকি ম্যাজিস্ট্রেট আদালত। আর এই নামে একটা ম্যাজিস্ট্রেট কোর্ট নামে একটা আদালত আছে। ঠিক আছে, এখন এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা ম্যাজিস্ট্রেট যে আছে আদালত, এই ম্যাজিস্ট্রেট আদালত আমরা আবার দুই প্রকারে পাই সাবসেকশন 2 এ। ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই দুই ভাগে কি, একটাকে বলেছে এটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর একটাকে বলেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট আদালত দুই প্রকার, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার চার ভাগে বিভক্ত করেছে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাবসেকশন 3 এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জেএম, এটা দ্বারা আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুঝি, এটাকে আমরা চার ভাগে বিভক্ত করেছি। তাহলে প্রথম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা আমরা পাই সেটাকে আমরা বলে থাকি সিজেএম। সিজেএম মানে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই নামে একজন ম্যাজিস্ট্রেট পাই, যেটাকে আমরা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা বলে থাকি, সেটাকে আমরা সিজেএম। দ্বিতীয় আরেকটা ধরনের ম্যাজিস্ট্রেট আমরা পাই, যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস, এই নামে একটা ম্যাজিস্ট্রেট আমরা পাই। তৃতীয় আরেকটা ম্যাজিস্ট্রেট আমরা পাই, যেটাকে আমরা বলে থাকি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। সেকেন্ড ক্লাস। চতুর্থ আমরা আরেকটা ম্যাজিস্ট্রেট পাই, যেটাকে আমরা বলে থাকি থার্ড ক্লাস। থার্ড ক্লাস। তাহলে দেখেন সাবসেকশন 1 এ বলা হয়েছে এই ফৌজদারি আদালত কয় প্রকার। সাবসেকশন 2 এ বলেছে যে ম্যাজিস্ট্রেসি কয় প্রকার। সাবসেকশন 3 তে বলেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি কয়। বুঝতে পেরেছেন? এখন আমরা একটু দেখি যে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখলাম, এগুলো হচ্ছে জেলা পর্যায়ের যে ম্যাজিস্ট্রেট গুলো থাকে জুডিশিয়াল, সেটা আমরা দেখলাম। এখন মহানগর এলাকায় আবার এটার একটু ভিন্নতা আছে। মহানগর এলাকায় আমরা দুইটা ম্যাজিস্ট্রেট পাই। মহানগরে দুই ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই ধরনের। তাহলে মহানগর এলাকায় যে দুই ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, এই সিজিএম এর পদমর্যাদার যিনি মহানগর এলাকায় থাকে তাকে বলে সিএমএম। সিএমএম মানে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পদমর্যাদায় মহানগর এলাকায় যিনি থাকেন তাকে আমরা বলে থাকি ইএমএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি বলে থাকি? তাহলে মহানগর এলাকায় আবার একটু ভিন্নতা আছে, যে সিজিএম মহানগর এলাকায় থাকবে না, মহানগর এলাকায় যিনি থাকবেন তাকে আমরা বলে থাকি সিএমএম, চিফ মেট্রোপলিটন। আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পদমর্যাদায় মহানগর এলাকায় যিনি থাকেন তাকে আমরা বলে থাকি মিড। এখন আমরা একটু দেখি যে এই যে ম্যাজিস্ট্রেসিটা আমরা দেখেছি, এই ম্যাজিস্ট্রেসিটা প্র্যাকটিক্যাল আপনার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নামে কোনো ম্যাজিস্ট্রেট পাবেন। দেখেন প্র্যাকটিক্যালি থার্ড ক্লাস নামে কোনো ম্যাজিস্ট্রেট নাই, অর্থাৎ থার্ড ক্লাস কোনো ম্যাজিস্ট্রেট বর্তমানে কার্যকর নাই, এটা বাদ। সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাস থাকলে ওটার নাম একটু ভিন্নতা আছে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে শুধু বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে প্রচলিত যে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, যেটা আমরা আইনে জানি, এটাকে প্র্যাকটিক্যালি বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট আছে এটাকে আইনে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলা থাকলেও প্র্যাকটিক্যালি বলা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছেন? তাহলে এই যে ক্লাস, এটার ভাগ নাই। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে ম্যাজিস্ট্রেটদের কথা আমরা দেখলাম, এই ম্যাজিস্ট্রেটরা আসলে তাদের কি কি ক্ষমতা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একবার একটু দেখে ফেলি, যাতে আমাদের আর পরবর্তীতে না দেখার প্রয়োজন হয়। ম্যাজিস্ট্রেসির যে প্রকারভেদটা দেখলাম, সেই ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে করবেন, যদি কোশ্চেন না থাকে
তাহলে আমরা একটু সামনে অগ্রসর। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হয় যে এটা নিয়ে কোশ্চেন নাই, তারপরে থাকলে বলতে পারেন, আমরা সেটা নিয়ে। এখন আমরা একটু দেখি যে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে আমরা একটু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস তো আগে দেখি, তারপর সিজিএমটা। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যিনি আছেন বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন, তিনি সেকশন 32 অনুযায়ী সর্বোচ্চ আপনার হচ্ছে 5 বছরের কারাদণ্ড দিতে পারে এবং 5 লাখ টাকা জরিমানা। ফার্স্ট ক্লাস যিনি ম্যাজিস্ট্রেট আছেন তিনি কি করতে পারেন, সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দিতে পারেন এবং কি করতে পারেন, এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা। সেকেন্ড ক্লাস যিনি ম্যাজিস্ট্রেটটা আছেন, এই ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, তিনি সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড দিতে পারেন এবং 3 লাখ টাকা জরিমানা। থার্ড ক্লাস যে ম্যাজিস্ট্রেট আছেন তিনি সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড দিতে পারেন এবং 2 লাখ টাকা জরিমানা করতে পারেন। তাহলে এই যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস যে ম্যাজিস্ট্রেট গুলো আছে, এই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি ক্ষমতা প্রয়োগ করতে পারে সেটা আমরা দেখলাম। এখন আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে সিজিএম সিএমএম যারা আছেন। এই সিজিএম সিএমএম কে মূলত ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পদমর্যাদায় ধরা হয়। তাহলে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে এই সিজিএম বা সিএমএম যিনি আছেন, তিনি যদি 29-এর সিতে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা বলে যদি ক্ষমতাবান হয় তাহলে এক ধরনের বিষয়, আর একটা হচ্ছে যদি এই ক্ষমতা বলে ক্ষমতাবান না হয় তাহলে আর এক ধরনের বিষয়। যদি ফৌজদারি কার্যবিধির 29-এর সি অনুযায়ী তাকে ক্ষমতাবান করা হয় তাহলে তিনি এই সিজিএম অথবা সিএমএম কোন মামলার বিচার করতে পারবে, বলা হয়েছে এই মৃত্যুদণ্ডের দণ্ডনীয় নয় এরূপ যে কোনো অপরাধের বিচার করতে পারবে। মৃত্যুদণ্ডের অপরাধ ব্যতীত যে কোনো দণ্ডের বিচার করা যাবে, যে কোনো দণ্ডের বিচার করতে তারা দণ্ড দিতে পারবে কত বছরের। যদি তারা স্পেশালাইজ 29-এর সি অনুযায়ী এমপাওয়ার্ড হয় তাহলে তারা দণ্ড দিতে পারবে 33-এর এতে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত। ঠিক আছে, তখন ক্ষেত্রে জরিমানাটা আনলিমিটেড রাখা হয়েছে বা জরিমানাটা স্পেসিফিক্যালি বলা হয় কত টাকা। জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? যদি বোঝা যায় তাহলে তো ভালো, আর যদি না বোঝা যায় তাহলে কোথায় বোঝেন নাই সেই বিষয়টা বললে সেটা আমি আবার মেনশন করবো বা সেটা আমি আবার আলাপ করবো। দ্রুত জানিয়ে ফেলবেন কোনো কোশ্চেন আছে কিনা। এটা যদি না থাকে তাহলে আমরা দায়রা আদালত নিয়ে একটু কথা বলবো। যে দায়রা আদালত আমরা দেখেছিলাম যে ফৌজদারি আদালত দুই প্রকার, একটাকে বলেছিলাম সেশন আদালত আর একটাকে বলেছিলাম ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালতের প্রকার কত ধারায় ক্ষমতার কথা বলা হয়েছে সেগুলো বলেছে। তাহলে এই ক্ষমতাগুলো বলা হয়েছে সেকশন 32-এ, আর এই স্পেশাল ক্ষমতার কথা বলেছে 29-এর সিতে, 33-এ। বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা জানাবো। ওকে, ঠিক আছে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর একটা সেকশন 6-এর সাবসেকশন 1 অনুযায়ী আমরা দেখেছিলাম যে ফৌজদারি আদালত দুই প্রকার। একটা দেখলাম ম্যাজিস্ট্রেট আদালত, সব দেখলাম। এখন আমরা একটু দায়রা আদালত দেখি যে দায়রা আদালত আসলে। দায়রা আদালতের এই কনসেপ্টটা নিয়ে সেকশন 9 বলেছে যে 3 ধরনের বিচারক পাওয়া যায় দায়রা আদালত। সেকশন 9, সেকশন 9, সেকশন 9 3 ধরনের দায়রা আদালতের কথা বলা হয়েছে। তাহলে দায়রা আদালত 3 ধরনের বিচারক নিয়ে গঠিত হয়। প্রথম যিনি থাকেন তাকে আমরা বলে থাকি দায়রা দায়রা তিনি একজন থাকেন। তাহলে দায়রা আদালতের 3 ধরনের বিচারক থাকে, 3 ধরনের। প্রথম বলছি দায়রা। দ্বিতীয় যিনি থাকেন তাকে আমরা বলে থাকি অতিরিক্ত দায়রা, তিনি দায়রা জজের সেম ক্ষমতা প্রাপ্ত। তৃতীয় যিনি থাকেন তাকে আমরা বলে থাকি যুগ্ম দায়রা। এখন এদের দণ্ড দেওয়ার ক্ষমতাটা কি আছে, ফাংশনটা কি আছে,
এদের দণ্ড দেওয়ার ক্ষমতা বা ফাংশন নিয়ে কথা বলা হয়েছে সেকশন 31-এ। সেকশন 31-এ বলেছে এই দায়রা এবং অতিরিক্ত দায়রা আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে। আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে। তবে তারা যদি মৃত্যুদণ্ড দিতে চায়, মৃত্যুদণ্ড দিতে চাইলে মৃত্যুদণ্ড দিতে পারবে, বাট এটা কার্যকর হতে, তারা যদি মৃত্যুদণ্ড প্রদান করে, সেই মৃত্যুদণ্ড কার্যকর হতে হলে হাইকোর্ট ডিভিশন অনুমোদন, কার্যকরের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন লাগে। আর আর এই যে যুগ্ম দায়রা যিনি আছেন, সেই যুগ্ম দায়রা জাজ কতদিনের কারাদণ্ড দিতে পারবে? ও সেই যুগ্ম দায়রা জাজ সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 10 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান। কত ধারা অনুযায়ী পারে? সেকশন 31 অনুযায়ী পারে। ঠিক আছে, আশা করি জিনিসটা। এরপরে আমরা একটু চলে যাই যে এই যে নিয়োগ যে বিষয়টা আছে, সেই নিয়োগে নিয়ে আমরা একটু কথা বলবো। এই যে ম্যাজিস্ট্রেট যা নিয়োগ যে লাভ করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ কিভাবে লাভ করে, তারপর হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ লাভ করে, সেই বিষয়টা নিয়ে আমরা 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো বলি নাই, বললাম 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এটা দেখাই দিছি, 4 শ্রেণীর কি কি ম্যাজিস্ট্রেট আছে। সিজিএম আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটদের নিয়োগ। মানে নির্বাহী যারা ম্যাজিস্ট্রেট আছে তারা কিভাবে নিয়োগ পাবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে তারা কিভাবে। নির্বাহী বা এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আছে, সেই সেকশন 10, এই সেকশন 10-এ বলেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয় বলেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখি এই ম্যাজিস্ট্রেটের নিয়োগ নিয়ে কথা বলেছে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ পাবে? বাংলাদেশে একটা বিসিএস নামে একটা এক্সাম আছে, বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন। এই যে বিসিএস এক্সাম যারা দিবেন, সেই বিসিএস এক্সাম দিয়ে যারা প্রশাসন ক্যাডারে যাবে, যে কোনো লোকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ভোগ করে না, যারা প্রশাসনে নিয়োগ পায়, এই প্রশাসনে যারা নিয়োগ পায় তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া। ঠিক আছে, এরপর বিচারিক ম্যাজিস্ট্রেট যারা আছে, সেই বিচারিক ম্যাজিস্ট্রেটের নিয়োগ নিয়ে কথা বলছে সেকশন 11। বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ। বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বিজিএসসি। এখানে যারা এক্সামে উত্তীর্ণ হয় তারা হচ্ছে আপনার এখান থেকে যারা উত্তীর্ণ হয় তাদের মধ্য থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্টেড করা হয়। প্রথমে তারা সহকারী জজ হিসেবে অ্যাপয়েন্টেড হয়, সহকারী জজ হিসেবে অ্যাপয়েন্টেড হয়ে বিভিন্ন ধাপে তারা প্রমোশন লাভ করে, এরপরে হচ্ছে তারা বিচারিক হিসেবে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব। এরপরে আমরা একটু চলে যাব যে এই যে কন্ট্রোল ক্ষমতা। তাহলে এই কন্ট্রোল ক্ষমতা কার আছে, বা বেঞ্চ পরিচালনার জন্য যে বিধি প্রণয়ন করার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটার বিষয়, যে নিয়ম প্রণয়নের ক্ষমতা, সেই ক্ষমতা কে প্রদান করেছে? তাহলে ম্যাজিস্ট্রেটদের কন্ট্রোল করার ক্ষমতা বা ম্যাজিস্ট্রেটদের বেঞ্চ পরিচালনার জন্য যে নিয়ম প্রণয়ন, সেই নিয়ম প্রণয়ন করবে কে? সেকশন 16 বলছে যে মহানগর এলাকার বাইরে, মহানগর এলাকার বাইরে, মহানগর এলাকার বাইরে ম্যাজিস্ট্রেটদের যে বেঞ্চ গঠনের জন্য গঠনের জন্য যে নিয়ম, এই নিয়ম প্রণয়ন করবে কে? এই নিয়ম প্রণয়ন করবে সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কত ধারা অনুযায়ী? সেকশন 16 অনুযায়ী। আচ্ছা, আর মহানগর এলাকার ক্ষেত্রে করবে কে? সেকশন 21। মহানগর এলাকায় এই ম্যাজিস্ট্রেটদের বেঞ্চ প্রণয়নের জন্য নীতি প্রণয়ন করবে সিএমএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি থাকেন, তিনি হচ্ছে এই বেঞ্চ গঠনের জন্য নিয়ম প্রণয়ন। ঠিক আছে, অর্থাৎ কোন বেঞ্চে কে বসবে, কোন বিচারক আমলি, কোন এলাকার আমলি মামলার বিচার করবে, সেই বিষয়গুলো আপনার হচ্ছে এই সিজিএম আছেন। মহানগর এলাকার বাইরে হলে সিজিএম তিনি এটাকে ফিক্স করে দিবেন, আর মহানগর এলাকার মধ্যে হলে যিনি সিএমএম আছেন বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন, তিনি এটাকে ফিক্সড করে দিবেন। আশা করি জিনিসটা বুঝতে, এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। আমরা এখন একটা নতুন কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলে থাকি জাস্টিস অফ পিস। তাহলে
জাস্টিস অফ পিস যে কনসেপ্টটা আছে সেই জাস্টিস অফ পিস নিয়ে আমরা জাস্টিস অফ পিস কনসেপ্টটা কাকে বলে? জাস্টিস অফ পিস নামে কোনো পদ ভারতীয় উপমহাদেশে আসলে ছিল না এক সময়। এই জাস্টিস অফ পিস যে কনসেপ্টটা এটা হচ্ছে 1726 সালে আপনার হচ্ছে এই ব্রিটিশরা এই পদটাকে সৃষ্টি করে। এখন এই পদটাকে সৃষ্টি হওয়ার পিছনে একটা ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক কি আছে। ঐতিহাসিক বিষয়টা হচ্ছে যে যখন ন্যায় বিচারের দ্বারক বাহক, এখন ন্যায় বিচারের দ্বারক বাহক কাকে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একজন বিচারক তিনি শুধুমাত্র আদালতে না, আদালতের বাইরেও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি যে কোনো ভূমিকা পালন করতে পারেন। এই যে তাকে যে কোনো ভূমিকা পালন করার জন্য যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটাকে বলা হয় জাস্টিস অফ পিস। এখন এই জাস্টিস অফ পিসের যে কনসেপ্টটা আছে এটা নিয়ে আমরা একটু কথা বলি। জাস্টিস অফ পিস, জাস্টিস অফ পিস এই যে পদটা, এই পদটা সর্বপ্রথম সৃষ্টি হয় 1726 সালে ভারতীয় উপমহাদেশে। এই জাস্টিস অফ পিস দুই ভাবে আপনার হতে পারে। একটা হচ্ছে নিয়োগের মাধ্যমে জাস্টিস অফ পিস, নিয়োগের মাধ্যমে নিয়োগের মাধ্যমে জাস্টিস অফ পিস কাকে এখন? এই নিয়োগের মাধ্যমে সরকার বাংলাদেশের নাগরিক হতে যে কোনো ব্যক্তিকে জাস্টিস অফ পিস নিয়োগ দিতে পারে। তাহলে এটাকে নিয়োগ দেবে কে? সরকার। কাকে নিয়োগ দেবে? বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কোনো নাগরিককে জাস্টিস অফ পিস হিসাবে অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে? এরপর দেখেন সেকশন 25, এখানে বলছে পদাধিকার বলে জাস্টিস অফ পিস। পদাধিকার বলতে হচ্ছে আপনি এই পদে থাকলেই আপনি জাস্টিস অফ পিস। তাহলে এখন এই যে পদাধিকার বলে জাস্টিস অফ পিস, এই পদাধিকার বলে জাস্টিস অফ পিস নিয়ে কে হতে পারবে? পদাধিকার বলে এখানে প্রথম বলা হয়েছে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট আছে, এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ পিস। তাহলে বাংলাদেশের যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আছে, সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছে, কোর্টের বিচারপতি, এরা সমস্ত বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের জন্য জাস্টিস অফ পিস। আর এর বাইরে যে দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা তাদের এখতিয়ারভুক্ত এলাকার জন্য জাস্টিস অফ পিস। যিনি দায়রা জজ আছেন তিনি সিজেএম, সিএমএম, এরা যারা আছেন তাদের যে এখতিয়ারভুক্ত এলাকা আছে, যে এখতিয়ার তাকে দেওয়া হয়েছে সেই এখতিয়ারভুক্ত এলাকার জন্য জাস্টিস অফ পিস। এখতিয়ারভুক্ত এলাকার জন্য জাস্টিস অফ পিস। ঠিক আছে, এটা লিখে নিন। এরপরে এখন এই যে আদালতগুলো দেখলাম, যে আদালতগুলো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গঠিত হলো, ম্যাজিস্ট্রেট আদালত গঠিত হলো, সেশন আদালত গঠিত হলো, এই আদালতে কোন অপরাধের বিচার হবে? আমরা যে আদালতগুলো দেখলাম এই আদালতে কোন অপরাধগুলোর বিচার হবে, এই কনসেপ্টের দুইটা ধারায় আছে। একটা হচ্ছে সেকশন 28 আর একটা সেকশন 29। সেকশন 28 বলছে এই যে আদালতগুলোর কথা বলছে, এই আদালতগুলো এই পেনাল কোডের অপরাধের, পেনাল কোড অনুযায়ী যে সকল অপরাধ হয়, 28 বলছে অপরাধের বিচার এই সিআরপিসি তে যে আদালতের কথা বলা আছে সেই আদালত এই বিচার। সেকশন 29 এখানে বলছে স্পেশাল ল বা অন্যান্য আইনে, সেম বিষয় যে অন্যান্য আইনে যদি ভিন্ন কোনো আদালতের কথা বলা থাকে তাহলে সেই আদালত বিচার করবে। কিন্তু অন্যান্য আইনে যদি ভিন্ন কোনো আদালতের কথা বলা না থাকে তাহলে বিচারটা করবে কে? অন্যান্য আইনে যদি ভিন্ন কোনো আদালতের কথা বলা না থাকে তাহলে পিনাল কোড অনুযায়ী যে আদালতগুলো গঠিত হয়েছে সেই আদালতই বিচারটা করবে। এটা বোঝা সেকশন 29। ঠিক আছে, আগের মতো ওই সেকশন 5 যেভাবে দেখেছিলাম সেই রকমের বিষয়। এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটু সামনে অগ্রসর হব। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকশন 33 এবং সেকশন 35-এর যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে দণ্ডের যে বিষয়গুলি আছে সেই দণ্ডের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ। আদালত যে দণ্ড যদি প্রদান করা হয়, এই দণ্ডের সাথে যে অর্থদণ্ড থাকে সেটা কিভাবে কাউন্ট হবে, এবং দণ্ড যদি আদালত কোনো দণ্ড প্রদান করে থাকে সেই দণ্ডটা কিভাবে চলমান থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কোশ্চেন আছে কিনা?
আমার মনে হয় বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখি সেকশন 34 এবং সেকশন 35। সেকশন 35 এর অনেক সেকশন 33, সেকশন 33 এখানে বলেছে যদি কোনো আদালত দুইটা দণ্ডই প্রদান করে, একটা হচ্ছে কারাদণ্ড এবং হচ্ছে অর্থদণ্ড, তাহলে এই অর্থদণ্ড অনাদায়ে তার কতদিন সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে। সেকশন 33-এ বলা হয়েছে যদি কাউকে কারাদণ্ড প্রদান করা হয় এবং এর পাশাপাশি অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে কতদিনের কারাদণ্ড ভোগ করবে। বলছে অর্থদণ্ড যদি অনাদায় থাকে, তাহলে অনাদায় থাকলে আদালত সর্বোচ্চ এই যে দ্বারায় দণ্ড দিয়েছে সেই সর্বোচ্চ দণ্ডের 4/1 4/1 অংশ দণ্ড কারাদণ্ড দিতে পারবে অর্থদণ্ড অনাদায়ে। তাহলে একজনকে যদি চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়, ধরেন 379 দ্বারায়, তাহলে তারে 3 বছরের 4/1 অংশ, যে কোনো অর্থদণ্ড হোক না কেন, সেটা 3 বছরের 4/1 অংশ দেওয়া যাবে। তাহলে ধরেন একজন ব্যক্তিকে 1 বছরের চুরির জন্য 379 দ্বারায় 1 বছরের কারাদণ্ড দিয়েছে এবং পাশাপাশি 200 টাকা জরিমানা করেছে। এই 200 টাকা জরিমানা দিতে যদি তিনি ব্যর্থ হয়, তাহলে তাকে কতদিন কারাভোগ করতে হবে জানিয়ে ফেলেন। কোশ্চেন না বললে কিওয়ার্ড লিখবেন। আচ্ছা, এরপর দণ্ড প্রদানের পরে এই দণ্ড কার্যকরের নীতি নিয়ে কথা বলছে সেকশন 35। সেকশন 35 বলছে যে কোনো ব্যক্তিকে যদি একই বিচারে 2 বা ততোধিক অপরাধে দণ্ডিত করা হয়, তাহলে একই বিচারে আমরা চার্জ গঠনে দেখেছি যে একত্রে অনেকগুলো অপরাধের চার্জ একত্রে গঠন করে বিচার করা যায়, আলাদা আলাদা চার্জ গঠন করে একত্রে বিচার করা যায়। তাহলে একই বিচারে যদি 2 বা ততোধিক অপরাধে দণ্ডিত হয়, তাহলে এই দণ্ডটা কিভাবে ভোগ করবে। বলছি এই দণ্ডটা 2 ভাবে ভোগ করা যায়, একটা হচ্ছে কনসিস্টিং ইমপ্রিজনমেন্ট আর একটা হচ্ছে কনকারেন্ট ইমপ্রিজনমেন্ট। কনসিস্টিং আর একটা হচ্ছে কনকারেন্ট। কনসিস্টিং যে ইমপ্রিজনমেন্ট, এইটাকে বলা হয়েছে একটা কারাবাস শেষ হওয়ার পর অন্যটা শুরু হবে, একটি শেষ হলে অন্যটি। আর কনকারেন্ট মানে হচ্ছে একত্রে চলবে। আচ্ছা, তাহলে কনসিস্টিং মানে কি? ধরেন আপনার বিরুদ্ধে 3টে অভিযোগ আছে, 3টে অভিযোগে হচ্ছে একটা চুরির অভিযোগ আছে, একটা আছে আপনার বিরুদ্ধে আপনার হচ্ছে বলপূর্বক গ্রহণের একটা অভিযোগ আছে, তাহলে 2টো অভিযোগ আছে। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল তাহলে কনসিস্টিং তাহলে যে বিষয়টাকে বলতেছিলাম, এটা হলো একজন ব্যক্তির বিরুদ্ধে একটা বলছে চুরি, এই চুরির কারণে তাকে দিল 6 মাস, আঘাতের কারণে তাকে দিল 3 মাস, আবার বলপূর্বক গ্রহণের জন্য তাকে দিল 1 বছর। তাহলে তাকে এই কারাদণ্ডটা কিভাবে ভোগ করবে? এই 3টে অপরাধের কিন্তু একত্রে বিচার হয়েছে, অর্থাৎ 3টে অভিযোগ ছিল, সেই 3টে অভিযোগের একত্রে বিচার করে এটা দেওয়া হয়েছে। তাহলে এই অপরাধগুলো এই অপরাধ দণ্ড কিভাবে ভোগ করবে? তিনি কি প্রথম 6 মাস, তারপর 3 মাস, তারপর 1 বছর ভোগ করবে, নাকি 1 বছর ভোগ করলেই হবে? তাহলে এখানে বলা হয়েছে যে কনসিস্টিং যদি হয় তাহলে প্রথমে আলাদা আলাদা ভোগ করতে হবে, যদি কনকারেন্ট হয় তাহলে যে কোনো একটা ভোগ করলে, বড়টা ভোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কনকারেন্ট হলে 1 বছর ভোগ করলে হয়ে যাবে, আর যদি কনসিস্টিং হয় তাহলে আলাদা আলাদা ভাবে ভোগ। এখন এটা কনসিস্টিং নাকি কনকারেন্ট এটা বুঝবো কিভাবে? বলছে আদালত যদি কনকারেন্ট বলে না দেয় যে এই দণ্ডগুলো একত্রে ভোগ করবে, এটা যদি আদালত বলে না দেয় তাহলে এটা কনসিস্টিং হবে, আলাদা আলাদা। বুঝতে পেরেছেন?
আশা করি বুঝেছেন। এখন আপনাদের একটা কোশ্চেন করা হয়েছিল যে চুরির জন্য 1 বছরের কারাদণ্ড দিয়েছে, 200 টাকা জরিমানা হচ্ছে, 200 টাকা জরিমানা প্রদানে ব্যর্থ হলে তাকে কতদিনের কারাদণ্ড ভোগ করতে পারে? আপনারা বলেছেন যারা 3 মাস তাদের উত্তর ভুল। এখানে 9 মাস হবে। কেন 9 মাস হবে? বলা হয়েছে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রদেয় কারাদণ্ড। প্রদেয় কারাদণ্ড হচ্ছে যে দণ্ডটা আদালত দিয়েছে, আর একটা হচ্ছে ওই ধারার সংশ্লিষ্ট কারাদণ্ড। তাহলে এখানে কাউন্ট করতে হবে ওই ধারার কারাদণ্ড, অর্থাৎ ওই ধারায় কতদিনের কারাদণ্ড। যেহেতু ওই ধারায় 3 বছরের কারাদণ্ড আছে, সেই 3 বছরের 4/1 নট 1 বছরের 4/1। এখন এই কনসিস্টিং কারাদণ্ডের ক্ষেত্রে কিছু নীতির কথা বলেছে, যে যদি কনসিস্টিং কারাবাস দেয় আদালত, একটার পরে আর একটা দণ্ড ভোগ করতে হয়, তাহলে বলছে যে ম্যাজিস্ট্রেট আদালত যদি প্রদান করে থাকে বা সেশন আদালত যদি প্রদান করে থাকে তাহলে কি হবে? তাহলে বলা হয়েছে যে যদি কনসিস্টিং কারাদণ্ড হয় তাহলে সর্বোচ্চ 14 বছরের বেশি কারাদণ্ড হবে না, সর্বোচ্চ 14 বছর। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত এই কনসিস্টিং কারাবাস প্রদান করে তাহলে ম্যাজিস্ট্রেট আদালত তার যে ক্ষমতা আছে, এই ক্ষমতার দণ্ড প্রদানের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার দ্বিগুণের বেশি দণ্ড দিতে, দ্বিগুণের বেশি নয়। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে 5 বছর দেয়, তিনি 4-5টা অপরাধের বিচার করে সর্বোচ্চ 12 বছর দিয়ে দিলেন, সেটা পারবে না, সর্বোচ্চ তিনি 10 বছর পর্যন্ত দিতে পারবেন। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবং এই যে দণ্ডগুলো আছে, একাধিক দণ্ড দিয়েছে, আপিলের ক্ষেত্রে এগুলোকে একটা দণ্ড ধরা হবে, একটা দণ্ড ধরা হবে, এবং আপিল একটা আপিল হবে, একটা দণ্ড একটা আপিল হবে। এই অনেকগুলো দণ্ডকে একটা দণ্ড মর্মে গণ্য করবে এবং একটা আপিল হবে। 33-35 বুঝতে পেরেছেন কিনা? না বুঝলে দ্রুত জানাবেন, যদি বুঝতে পারেন তাহলেও জানাবেন, না বুঝলে দ্রুত জানাবেন, আমি কয়েকটা সেকেন্ড অপেক্ষা করে সামনে বসাবো। আচ্ছা, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আর একটা দণ্ড কার্যকরের আর একটা বিধান নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে সেকশন 35-এর ক। সেকশন 35-এর এতে যে বিষয়টা নিয়ে কথা বলেছে, এখানে মূলত হচ্ছে আলাপ করেছে যে দণ্ড প্রদান করা হলো, কোনো ব্যক্তি যদি এই দণ্ড প্রদান করছে এর আগে কোনো টাইম জেল ভোগ করে এই অপরাধে, তাহলে কি হবে? এই বিষয় নিয়ে কথা বলেছে সেকশন 35-এর ক। সেকশন 35-এর কতে বলা হয়েছে বিচার চলাকালে আসামি যে জেল হেফাজতে থাকে, বিচার শেষে যদি দণ্ডিত হয় তাহলে দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাস ছিল তা বাদ যাবে। 35-এর ক বলছে বিচার চলাকালে আসামি যে মেয়াদে জেল হেফাজত, বিচার চলাকালে আসামি যে মেয়াদ কারাগারে থাকে প্রদেয় দণ্ড থেকে সেই মেয়াদ বাদ যাবে, সেই মেয়াদ বাদ যাবে। তাহলে একজন ব্যক্তিকে দণ্ড দিয়েছে 12 মাসের, দেখা গেল সে ব্যক্তি 6 মাস কারাগারে ছিল বিভিন্ন সময়। এই মামলায় যখন বিচার চলতে ছিল তখন কয় মাস কারাদণ্ড ছিল? 6 মাস কারাগারে ছিল। তাহলে কারার অবশিষ্ট যে মেয়াদ আছে মাত্র 6 মাস কারাভোগ করলে, ঠিক আছে? এখন এই সুযোগটা তিনি কোন কোন মামলায় পেতে পারবেন? তাহলে দেখবেন 35-এর এতে একটা কনসেপ্ট বলেছে, বলেছে আচ্ছা, আরেকটা বিষয় বলি, যদি দেখা যায় যে এই ব্যক্তি যে দণ্ড দিয়েছে তার থেকে বেশি দিন কারাগারে ছিল, তাহলে বলছে তাকে সাথে সাথে মুক্তি দিতে হবে, সাথে সাথে মুক্তি। যদি তিনি বেশি দিন কারাগারে থাকে যে দণ্ডের, আর তার যদি জরিমানা থাকে সেই জরিমানাটা মাফ করে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই ক্ষেত্রটা একটা দণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কোন ক্ষেত্রে? এটা 35-এর এতে বলছে except in the case of an offense punishable only with death, except in the case of
In the case of an offense only with offense punishable only with death. Offense punishable with punishable with only with death. এখানে বলছে শুধুমাত্র যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 35-এর এ দ্বারা প্রযোজ্য হয় না। আসতে পারে যে এই বিধানটা কোথায়, এরকম লাইন তুলে দিয়ে। আজকে এতটুকুই পড়ানোর ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস 8 তারিখ নিব, আপনাদের অলরেডি জানিয়েছি। 8 তারিখ ইনশাল্লাহ দেখা হবে। শুভরাত্রি।